হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম আজকের ক্লাসে। তো আমরা এখন থেকে বেসিক্যালি এইচএসসি শর্ট সিলেবাসের উপর ক্লাস নেওয়া শুরু করব। তো দেরি না করে শুরু করব, তবে আমাদের চ্যানেলে সকল ভিডিও পেতে এবং তোমাদের উপকারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো চলে আসো, আজকের টপিক হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু কিওয়ার্ডস আছে। দেখো, এটাকে সৌর মডেল বলা হয়। কি মডেল? সৌর মডেল। এবং এটা 1911 সালে তিনি যখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পন্ন করেন, তখনই এই মডেলটা বা পরমাণু গঠন সম্পর্কিত এই মডেলটি প্রস্তাব করেন। তো এই মডেলের জন্য উনি কিছু জিনিসপত্র নিছে। একটা হচ্ছে লেড ব্লক, যে লেড ব্লকের ভিতরে তেজস্ক্রিয় রেডিয়াম কণা রাখছে, এবং একটা সোনার পাত নিছে বা স্বর্ণের পাত নিছে, যেটার পুরুত্ব হচ্ছে 4.3 × 10⁻³ ন্যানোমিটার, এবং জিঙ্ক সালফেট আবরণযুক্ত একটা পর্দা নিছে। এটা নেওয়ার একটা কারণ আছে, চলো আমরা পর্যবেক্ষণটা দেখি। তো এটাকে আলফা কণা বিচ্ছুরণ পর্যবেক্ষণ বলা হয়, কারণ আমি জানি তেজস্ক্রিয় কণা থেকে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয় ক্রমাগত। রেডিয়াম থেকে যেহেতু আলফা কণা নিঃসরিত হয়, এটার নাম দেওয়া হয়েছিল আলফা কণা বিচ্ছুরণ পর্যবেক্ষণ বা পরীক্ষা। তো রেডিয়াম থেকে কি হয়? রেডিয়াম থেকে আমাদের বিভিন্ন আলফা কণা নির্গত হয়। এই রেডিয়াম থেকে বিভিন্ন আলফা কণা এই স্বর্ণের পাতে নির্গত হচ্ছে, এবং স্বর্ণের পাতের উপর পরে এগুলা ডিরেকশন চেঞ্জ করছে না। এই রশ্মিটাও ডিরেকশন চেঞ্জ করছে না, একদম এখানে যায় এবং জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করে। তখন আমরা বুঝতে পারি এখান থেকে এই জিনিসটা, এই রশ্মিটা এখানে আপতিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে। যাই হোক, তো এখান থেকে আবার কি হবে? আরো বিভিন্ন ধরনের কণা বা রশ্মি নির্গত হবে। নির্গত হওয়ার পর এখানে এসে দীপ্তিময় বা দীপ্ত হবে বা এরকম আলোকিত হবে, বা জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করবে। কিন্তু এরকম অনেক ধরনের কণা এখানে যাবে কিন্তু ডিরেকশনে কোনো চেঞ্জ করবে না। কিন্তু কিছু কিছু কণা এখানে যায়, এবং এখানে যে একদম যেহেতু কেন্দ্রে যে এভাবে যে আর জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করে না। তো কিছু কিছু কণা একদম ফুল ডিরেকশনে চেঞ্জ হয়ে আসে, আর কিছু কিছু কণা হচ্ছে হালকা একটু চেঞ্জ হয়, তার মানে গতিপথের হালকা একটু চেঞ্জ হয়। আর কিছু কিছু কণা একদম পুরোপুরি বিপরীত দিকে চলে আসে। ওনার পর্যবেক্ষণটা ছিল এটাই। তো উনি পর্যবেক্ষণ করে যে জিনিসগুলো বলছে, এক নম্বর হচ্ছে 99% আলফা কণা গতিপথ থেকে বিচ্যুত হয় না। তার মানে রেডিয়াম থেকে যে ধরনের আলফা কণা নির্গত হচ্ছে, সেগুলো 99% আলফা কণা যেই ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনে জিঙ্ক সালফাইডের পলকযুক্ত পর্দাকে আলোকিত করছে। কিন্তু অল্প কিছু সংখ্যক আলফা কণা বেঁকে যায়, যেমন কিছুটা কি হয়, কিছুটা বেঁকে যায় হালকা, আর কিছুটা একদম পুরোপুরি বিপরীত দিকে চলে আসে। তো বিপরীত দিকের মেজারমেন্টটা ছিল এরকম, 20,000-এর মধ্যে একটি প্রায় 20,000-এর মধ্যে একটি সরাসরি বেঁকে যায়, তার মানে জাস্ট বিপরীত দিকে চলে আসে। এটা ছিল তার রাদারফোর্ড পরমাণুর পর্যবেক্ষণ, বা এটা হচ্ছে পরীক্ষাটা। তো এখানে কিছু জিনিস, এটা রেডিয়াম নেওয়া হয়েছিল, রাদারফোর্ড পরমাণু মডেলে রেডিয়াম নেওয়া হয়েছিল। তারপরে এই যে 4.0 × 10⁻³ ন্যানোমিটারের একটা পাতলা সোনার পাত নেওয়া হয়েছিল, জিঙ্ক সালফেটের একটা পলকযুক্ত পর্দা নেওয়া হয়েছিল। এগুলো তিনি নিয়েছিলেন পরীক্ষা করার জন্য, লেড ব্লকে রাখছিল রেডিয়ামটা। তো এখন আমরা দেখি তার সিদ্ধান্ত। দেখো, আমরা যে কোনো এক্সপেরিমেন্ট আমরা ল্যাবে করলে আমরা আমাদের পর্যবেক্ষণটাও লিখি, আমরা সিদ্ধান্ত লিখি। তো ওনার এক্সপেরিমেন্টের সিদ্ধান্ত দেখো, যে আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট। যে আমরা জানি একটা আলফা কণার গঠন কিরকম, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। যে হিলিয়াম আমরা জানি 2-4 হচ্ছে তার পারমাণবিক ভর 2+, এটাকে বলা হয় আলফা কণা, বা এইভাবে আমরা প্রকাশ করি, অথবা এইভাবে প্রকাশ করি। একভাবে প্রকাশ করলেই হয়। তো এই পর্যন্ত আমরা এই ধরনের প্রকাশ দেখছি। তো এই আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, এবং এই পরমাণুর ভিতরে ধনাত্মক চার্জযুক্ত কিছু না কিছু আছে, যার কারণে বিকশিত হয়ে হালকা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আবার কিছু কিছু সম্পূর্ণ বিপরীত দিকে চলে আসতেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ওনার সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু আলফা কণা রেডিয়াম থেকে যে কণা নির্গত হচ্ছে সেটা ধনাত্মক চার্জযুক্ত, তাহলে এখানেও ধনাত্মক চার্জযুক্ত কিছু অস্তিত্ব আছে। সেকেন্ডটা হচ্ছে, যেহেতু আমার 99% আলফা কণা বিচ্যুত হয় নাই, যে ডিরেকশনে গেছিল সেই ডিরেকশনেই সে জিঙ্ক সালফেট পলকযুক্ত পর্দাকে আলোকিত করছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার খুবই অল্প পরিসরে, ক্ষুদ্র পরিসরে পজিটিভ চার্জ আছে। এটা দিয়ে বলছে নিউক্লিয়াস ক্ষুদ্র পরিসরে, মানে হচ্ছে পজিটিভ চার্জটা ক্ষুদ্র পরিসরে আছে। তারপরে বলা হয়েছে, দেখো, যে এর আয়তন নগণ্য, মানে নিউক্লিয়াসের আয়তন বা পজিটিভ চার্জের আয়তন নগণ্য। কেন বলা হয়েছে? দেখো, 99.99% বা 99% আলফা কণা গতিপথ থেকে বিচ্যুত হয় না। যেহেতু বিচ্যুত হয় না, তাহলে আমাদের এগুলা সেম ডিরেকশনে জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করে। তো
খুব কম জায়গায় বা 20,000-এর মধ্যে একটি সরাসরি বেঁকে যায়, সেখান থেকে আমরা বলতে পারি যে এটার আয়তন এত বড় হলেও, মানে পাঁচটার আয়তন 4.0 × 10⁻³ ন্যানোমিটার হলেও আমাদের নিউক্লিয়াসের আয়তন নগণ্য। তারপরে আসো তিনি আরো একটা সিদ্ধান্ত নিচ্ছে যে এখানে যত সংখ্যক কি আছে, প্রোটন আছে, তার মানে পজিটিভ চার্জ আছে, ঠিক তত সংখ্যক ইলেকট্রন বাইরে ঘুরতেছে। এখানে যদি 2টা প্রোটন থাকে 2টা ইলেকট্রন ঘুরতেছে। তিনি এরকম বলছে যে যত সংখ্যক ইলেকট্রন কক্ষপথে ঘুরতেছে তত সংখ্যক প্রোটন নিউক্লিয়াসে বা পরমাণু কেন্দ্রে অবস্থিত আছে। এই জন্য বলা হয়েছে মানে নর্মালি আধান নিরপেক্ষ। তারপরে দেখো নিউক্লিয়াস বাদে পুরো স্থান ফাঁকা। কেন এটা আমরা নর্মালি বলতে পারি যে নিউক্লিয়াস বাদে পুরো স্থান ফাঁকা? আচ্ছা দেখো, যদি ফাঁকা না হতো তাহলে কি হতো? তাহলে এই কণাগুলা বা 99% আলফা কণাগুলো তার গতিপথ চেঞ্জ না রেখে বা চেঞ্জ করতো অবশ্যই। তাহলে এটা বলতে পারি আমরা যে এটা গতিপথ চেঞ্জ করার কারণ দিয়ে আমরা বলতে পারি যে এটা যেহেতু চেঞ্জ করেনি তাহলে এইখানে অধিকাংশ স্থানই ফাঁকা। তবে আমরা বলতে পারি যে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু সোনার পাতে একটা বড় মূল্য অনেক ইলেকট্রন থাকতে পারে। তো ইলেকট্রনের ভর না খুবই নগণ্য। এদিকে আবার আলফা কণার ভরটা খুবই বেশি। ইলেকট্রনের ভর আমরা জানি যে 9.11 × 10⁻³ কেজি। এটা ভর কিন্তু অনেক ম্যাক্স, তার মানে অনেক বেশি, ঠিক আছে। সো এটাকে সে খুব বেশি আমাদের তার ডিরেকশন চেঞ্জ করতে পারে না। আচ্ছা, এটা একটা নর্মাল কারণ। এটা তোমাদের কোনো প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে ইলেকট্রন তো আছে, এখানে ইলেকট্রন থাকলে ওর গতিপথ কেন পরিবর্তন করতে পারে না? বুঝলাম আমি, নিউক্লিয়াস কি আছে আমাদের কেন্দ্রে আছে, সেটা ভারী। হ্যাঁ, নিউক্লিয়াস ভারী কারণ সেখানে প্রোটন থাকে, প্রোটনের ভরটা আমরা জানি সেটা একটু বেশি। আচ্ছা, তারপরে চলে আসি যে সৌর মডেল। দেখো উনি সিদ্ধান্ত বলছে যে যেমন এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে, সূর্য আমরা জানি হচ্ছে সৌরজগতে সূর্যই মেইন, সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঘুরে। তো গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে, ধরো এটা সূর্য আর এইগুলা গ্রহ, বিভিন্ন গ্রহ আছে, আরো আউটার শেল আছে, এক এক শেলে পৃথিবী এই শেলে ঘুরতেছে, অন্যান্য জিনিস অন্যান্য তাদের শেলে ঘুরতেছে। তো ব্যাপারটা হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলা ঘুরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরতেছে। তাই জন্য উনি নাম দিচ্ছেন এটার নাম সৌর মডেল। আমরা প্রথমে দেখছি যে সৌর মডেল। তারপরে চলে আসে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। এটার জন্য আমরা এই চিত্র রাখছি। দেখো পরমাণু কেন্দ্রে থাকে, আমরা বলে আসলাম যে পজিটিভ চার্জ কিছু। তো এখানে যদি পজিটিভ চার্জ থাকে, এখানে যদি নেগেটিভ চার্জ থাকে, আমরা জানি পজিটিভ নেগেটিভকে কি করে আকর্ষণ করে। তো এখানে আমাদের কেন্দ্রমুখী বলটা পাই আমরা, ইলেকট্রন আর হচ্ছে প্রোটনের যে আকর্ষণ, এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক কেন্দ্রমুখী বল। তো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এটা হচ্ছে কেন্দ্রের দিকে, অপরদিকে ইলেকট্রন তো একটা বেগে ঘুরতেছে। ইলেকট্রন যে একটা বেগে ঘুরতেছে এটার জন্য তার একটা কেন্দ্র বিমুখী বল থাকে, এটা হচ্ছে পেছনের দিকে। তার মানে কি দুইটা ডিরেকশন কোন দিকে, একটা কেন্দ্রের দিকে আর একটা কেন্দ্রের বাইরের দিকে, তার মানে দুইটা পরস্পর উল্টো দিকে, কিন্তু এর মান কি পরস্পর সমান। এই জন্য এই মডেলটা বা হচ্ছে আমরা বলতে পারি একটা নিউক্লিয়াস স্টে করতে পারে বা একটা পরমাণু স্টে করতে পারে। আচ্ছা, তো কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল বুঝলাম। তো এই ছিল আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের পর্যবেক্ষণ এবং তার শেষে সিদ্ধান্ত। আমরা যদি ক্লাসটাকে আরেকটু সামারাইজ করি, রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়। 1911 সালে দেওয়া হয়েছিল এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তারপরে তিনি তার পরমাণুর মডেল সম্পর্কিত একটি প্রস্তাব দেয়, সেটাই হচ্ছে পরমাণুর মডেল। তো এখানে কি নেওয়া হয়েছিল, রেডিয়াম নেওয়া হয়েছিল রেড ব্লকে, সোনার পাত নেওয়া হয়েছিল, জিঙ্ক সালফেট আবরণযুক্ত একটা পর্দা নেওয়া হয়েছিল। এখান থেকে আলফা কণা বের হয়, সেটা কিছু 99% কি হয়ে যায়, সম্পূর্ণ দিক চেঞ্জ না করে একদম জিঙ্ক সালফাইডের পর্যাপ্ত পর্দাকে আলোকিত করে। কিছু সংখ্যক বেঁকে যায়, সেগুলো কিছু ডিগ্রি অ্যাঙ্গেলে, যেমন এটা কিন্তু খুব কম ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। কিন্তু কিছু আছে সম্পূর্ণ বিপরীত দিকে, এভাবে যাবে এভাবে ফেরত আসবে। তার মানে সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যায় কিছু কণা, এবং সেটা হচ্ছে প্রায় 20,000-এর মধ্যে একটি। আচ্ছা, তো এটা ছিল তার পর্যবেক্ষণ। সিদ্ধান্তে আসি। সিদ্ধান্তে বলা হয়েছে যেহেতু 99% কণা বিচ্যুতি করে নাই, ডিরেকশনে বিচ্যুতি করে নাই, তার মানে অধিকাংশ স্থানই ফাঁকা। তারপরে বলা হয়েছে যেহেতু এটা পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ চার্জ, মানে আলফা কণা যেহেতু পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ কিছু আছে, তার জন্যই বিচ্যুতিটা হয় এবং অল্প কিছু সংখ্যক বিচ্যুতি হয়। আর যেহেতু অল্প কিছু সংখ্যক বিচ্যুতি হয়, তার মানে এটা কি
খুবই ক্ষুদ্র পরিসরে আছে। দেন এটাকে তিনি নাম দিছিল নিউক্লিয়াস। তারপরে চলে আসো, এখানে যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যক কি আছে, ইলেকট্রন আছে, তার মানে আধান নিরপেক্ষ। তারপরে চলে আসো পুরো স্থান ফাঁকা, সেটাও নর্মালি যে বললাম যে পুরো স্থান ফাঁকা এবং ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রনের ভরটা খুবই কম কিন্তু আলফা কণার ভরটা অনেক বেশি। দ্যাটস ওয়াই এটা কোনোভাবেই তার ডিরেকশন চেঞ্জ করতে সক্ষম না। আরেকটা দিক হচ্ছে আলফা কণা পজিটিভ, এ হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, তো চার্জের কারণে আকর্ষণ থাকে, বিকর্ষণ থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে সৌর মডেল। ওই যে বললাম গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরে, ঠিক তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এই কনসেপ্ট থেকে উনি দিছে হচ্ছে সৌর মডেল। কেন্দ্রমুখী বল হচ্ছে ইলেকট্রন, আর হচ্ছে প্রোটনের আকর্ষণমুখী বল, তার মানে এটা কি নিউক্লিয়াসের দিকে। আর কেন্দ্রবিমুখী বল হচ্ছে ইলেকট্রনগুলো যে ঘূর্ণনের ফলে সে যে চলে যেতে চায়, বাইরে চলে যেতে চায়, এই চলে যাওয়ার ফলে তার একটা বল আছে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, তো এই দুইটা বল পরস্পরের মান সমান কিন্তু বিপরীতমুখী, এই জন্য আমরা একটা পরমাণু স্টে করতে পারে বা এরকম আমরা ধরে নিচ্ছি এটা স্টেবল অবস্থায় আছে। এই ছিল রাদারফোর্ড পরমাণু মডেল। সামনে রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা থাকবে এবং সেকেন্ড চ্যাপ্টারের সমস্ত লেকচার থাকবে এইচএসসি শর্ট সিলেবাসের। তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।